নিরাপদ, একটা কথা সবসময় বলি, আমরা মায়ের কাছে সবসময় নিরাপদ। তাহলে জনগণ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আমি কার কাছে নিরাপদ? নিশ্চয়ই রাষ্ট্র। রাষ্ট্র কি আমাকে সে নিরাপত্তা দিয়েছে? হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের দুঃখের কথা বলেই আমি শুরু করতে চাই। আপনারা অনেকেরই নাগরিকত্ব সনদ আপনাদের কাছে আছে, ন্যাশনাল আইডি, এবং সেটা করার সময় আপনারা অনেকে স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন বলে পেয়েছেন। আমার পরিবারের আমি স্থায়ী ঠিকানা নেই, আমার এই স্বাধীন দেশে অন্যায্যতা চলছে। তাহলে ঢাকা শহরে যারা আছেন 40 লক্ষের উপরে মানুষ, যাদের কোনো জাতীয়তা পরিচয়পত্র নেই আমাদের, এটা হলো আমার দুঃখের কথা। এরকম ঢাকা সহ সমস্ত শহরে এই লোকগুলি খুঁজে পাচ্ছে। ক্ষোভের কথা যেটা, মুক্তিযুদ্ধের পরে পরিবর্তন থেকে আমরা 53 বছর অনেক পরিবর্তন দেখেছি। এই পরিবর্তনের শুধুমাত্র পাতাটা পরিবর্তন হয়েছে, আর কিছুই হয়নি। আমার যেই বাসায় আমি থাকি সেখানে একটা ছেলে থাকে। 5ই আগস্ট পরিবর্তনের পরে আমার এলাকায় একটি দলের অফিস আছে, ও আমার সাথে গেল। গতকালকে সে বলল আমাকে, নানা ভাই, ওখানে ছিল তো একসময় আওয়ামী লীগ, এখন যদি বিয়ে দিত বলল কেন? এটা হলো ক্ষোভের কথা, দুঃখ এবং ক্ষোভের কথা বলতে চাই। কেন শুরু করলাম এটা? সূচনাটা হলো কি, আজকের আলোচ্য বিষয় নিরাপদ জীবন, বাসযোগ্য শহর। আমি নিরাপদ, একটা কথা সবসময় বলি, আমরা মায়ের কাছে সবসময় নিরাপদ। তাহলে জনগণ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আমি কার কাছে নিরাপদ? নিশ্চয়ই রাষ্ট্র। রাষ্ট্র কি আমাকে সে নিরাপত্তা দিয়েছে? রাষ্ট্রের এতক্ষণ যা আলোচনা আসলো তাতে বৈষম্যটা প্রকটভাবে আমাদের সকলের সামনে আসছে। তাহলে বৈষম্য, একটা অনিরাপত্তার জায়গাটা যদি আমরা বলি, তাহলে তো আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছি অন্যায্যতা নিরাপত্তার জন্য, বৈষম্যটাকে নিরূপণ করার জন্য। 53 বছরে আমরা করতে আছি। দেশে এখন হানাহানি, মারামারি, খুন, রাহাজানি, অন্যায্যতা, কর্পোরেট রাজনীতির বৈষম্য আমাদের কাছে। আমাদের মানবাধিকার কোথায় গেছে? গুম, হত্যা, গণতান্ত্রিক অধিকার সবকিছু আমাদের বিলুপ্ত হয়েছে। এবং এই সবগুলির পিছনে যে বিষয়, সেটা হলো কিছু গোষ্ঠী মানুষের কাছে সমস্ত ক্ষমতা, এবং একটি পরিবার উপর থেকে নিচ পর্যন্ত সকলেই একটি পরিবারের মধ্যে সুযোগ দিতে পারে। যার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই নিরাপদ জীবন, বৈষম্য, যাই কিছু বলি না কেন, তার কিছুর মধ্যে নিহিত। আমি এই কথাটা এই জন্য বলছি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখি। আমার আরেকটা পরিচয় করে দেওয়া হয়েছে বাপা। আমি বাপা যুগ্ম সম্পাদক, যেহেতু বাবার সাধারণ সম্পাদক আছে, বাপার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলা আছে, সেটা বলবেন। এখন আপনাকে যদি বলে বাসযোগ্য শহর, আপনারা জানেন কয়েকদিন আগে একটা তথ্যপত্র এসছে, 183টি দেশের মধ্যে আমরা প্রতিযোগিতায় শেষের দিকে আছি। আমাদের অবস্থানে প্রায় 168তম শহর। এবং বাসযোগ্য শহরের যে কথাটা বলা হয়, সকাল থেকে অনেক আলোচনা হচ্ছে বৈষম্য, আমি আবার রিপিট করছি। স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামোর মতো উন্নয়ন, যেটা আপনি বললেন, এগুলিকে দিয়ে সুযোগ নির্ধারণ করা হয়। এগুলি সব কথাই আমরা তলানিত আছি। অথচ আমরা গল্প করার সময় রাষ্ট্র যারা পরিচালনা করেছেন এতদিন, তাদের সাথে আলাপ করলে মনে হয় যে আমরা
এই যে সিঙ্গাপুরের গল্প, সুইজারল্যান্ডের গল্প, আমেরিকার গল্প শুনি। কখনো আমরা ইথিওপিয়া সাথে আমাদের যে লড়াই চলছে তাদের সাথে প্রতিযোগিতা, নিচ থেকে উপরে উঠা, সেই গল্পটা আমরা করি না। এবং এগুলি সাথে আমাদের আরো কিছু সম্পৃক্ত হয়েছে। যানজট, পরিবেশ দূষণ, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর ব্যবস্থাগুলি যদি কি, এগুলি কোনো অগ্রগতি নাই। সমস্ত শহরগুলি এখন একটা, এটা কি বলবো, দূষণের নগরী বলবো, নাকি আমরা বলবো যে আমরা ভেঙে চুরে সরকার হয়ে যাচ্ছি। এবং এইগুলির কারণে শহরগুলি দেখবেন আমরা আস্তে আস্তে জনজীবনের সব কিছু হারিয়ে যাচ্ছি। যেমন ঢাকা শহরকে যদি বলেন, 2 কোটির বেশি মানুষ এখন আমাদের আছে। আমরা মানুষের প্রয়োজনীয় যে মৌলিক যে বিষয়, আবাসন দিতে পারছি না, পয় প্রণালীর ব্যবস্থা করতে পারছি না, পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ অবস্থা, বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু। এগুলির মূলত আদিল ভাই কয়েকটা প্রশ্ন তুলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি, এবং আমি বলতে চাই মূলত সেটা হলো যে কেন্দ্রীভূত প্রশাসন এবং কেন্দ্রীভূত উন্নয়নের চিন্তাভাবনা। এটা বিকেন্দ্রীকরণ হয়নি, এবং যেহেতু কেন্দ্রীভূত, সেখানে সিদ্ধান্ত হয় কেন্দ্রীভূত ব্যক্তির উপরে। আমরা যদি এই প্রশাসন এবং উন্নয়নের যে বিষয়গুলি, এগুলি যদি একটি সমন্বিত প্রচেষ্টা এবং বিকেন্দ্রীকরণ করতে না পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। এই জায়গাগুলিতে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নানা দুর্যোগের কারণে মানুষ যেহেতু তার পেশাগত কারণ, জীবন জীবিকার কারণে শহরমুখী হচ্ছে, আমাদের 3টি জায়গায় কাজ করা এখন আমি মনে করি প্রয়োজন। এক, মানুষ সকল শহরমুখী হবে, কিন্তু আমাকে ভৌগোলিকভাবে সেটা চিন্তা করতে হবে কোন মানুষকে আমি কোন জায়গায় বসতি স্থাপন করতে পারি। 2, তার কর্মসংস্থান, আবাস এবং স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক বিষয়গুলিকে দেখতে হবে। 3, আবার কৃষি উৎপাদন থেকে শুরু করে যে সম্পৃক্ততা আছে সেগুলির দিকে দৃষ্টি দিতে হবে। এই বিষয়গুলি যদি বলি, তাহলে কেন্দ্রীভূত প্রশাসন এবং কেন্দ্রীভূত যে উন্নয়নের চিন্তাভাবনা, সেখান থেকে বিকেন্দ্রীকরণে করতে হবে আমাদের। ঢাকার চাপটাকে কমানোর জন্য আমাদের এই মুহূর্তে যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে, সুনির্দিষ্ট প্রস্তাব আমার আছে। সেটা হলো পুরো বাংলাদেশটাকে ভৌগোলিকভাবে বিশ্লেষণ করে উপকূল, হাট, পাহাড়, সমতলটাকে আলাদা করে, এবং সেইভাবে যদি করতে পারি, তাহলে মানুষের যে জীবন জীবিকার যে দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি, সেটাকে যদি মানুষকে প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতের যে আমাদের তরুণ প্রজন্ম এখন মার্কেটে আসছেন কর্মের জন্য, পেশার জন্য, সেটা সমাধান করতে পারে। এটার সাথে জোরালোভাবে যে কিছুটা করতে হবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পুষ্টি চাহিদা থেকে শুরু করে বিনোদন, সংস্কৃতি, এগুলি এবং সেটার জন্য একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা করে আমাদের সংস্কারের কাজটা করতে হবে। তাহলে হয়তো আমরা যে আলোর মুখ দেখার জন্য আন্দোলন করছি, সেটার সূচনা করতে পারব, এবং এটা চলমান করার দায়িত্ব আমাদের তরুণ সমাজের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।